আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের 2023-24 সেশনের ইংরেজি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো বরাবরের মতোই প্রশ্ন সলভ করার পূর্বে প্রশ্ন কিভাবে সলভ করব সে বিষয় নিয়ে একটু আলাপ করি। এমসিকিউ প্রশ্ন সলভ করার পূর্বে অবশ্যই আমাদের প্রশ্নের উৎস সম্পর্কে জানা দরকার। তারপর হচ্ছে কোন অপশনটা উত্তর হলো, বাকি অপশনগুলো কেন উত্তর হলো না, সেই বিষয়টা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি তাহলে প্রশ্ন সলভ করার বিষয়টা আমাদের জন্য সার্থক হবে। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাই, এখানে লেখা আছে ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। তো এরপরে একটা শূন্যস্থান দেওয়া আছে। প্রথমে আমরা এই প্রশ্নের উৎস সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা অপশনগুলো যাচাই করলে দেখতে পাই অপশন এ তে অ্যান্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ, বি তে আমরা দেখতে পাই ওয়াজ এ মাটন চপ, সি তে আমরা দেখতে পাই অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ, ডি তে আমরা দেখতে পাই দ্যাট ওয়াজ এ মাটন চপ। প্রত্যেকটা প্রশ্ন যাচাই করার পরে আমরা এটা বুঝতে পারি যে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, আর দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকলে সেখানে একটা ক্লজ মার্কার থাকা জরুরি। দ্যাট মিন্স হচ্ছে যে অপশনগুলোতে আমরা দেখব ক্লজ মার্কার নাই সেটা উত্তর হবে না। আমরা দেখি কোনটাতে ক্লজ মার্কার নাই। অপশন বি তে আমরা দেখতে পাই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে কিন্তু এখানে ক্লজ মার্কার নাই। যেহেতু এখানে ক্লজ মার্কার নাই সেহেতু অপশন বি ভুল। অপশন বি কে আমরা উত্তর নিতে পারছি না। এরপর আমরা চলে যাই, অপশন এ তেও ক্লজ মার্কার রয়েছে, অপশন সি তেও ক্লজ মার্কার রয়েছে, অপশন ডি তেও ক্লজ মার্কার রয়েছে। এখন আমরা কোনটা উত্তর করব? একে একে আমরা বাকি অপশনগুলো কেন হবে কেন হবে না সেটা বের করার চেষ্টা করি। অপশন এ তে আমরা দেখতে পাই অ্যান্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ, এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড এর পরে আমরা দেখতে পাই ওয়াজ ভার্ব রয়েছে, এরপর আমরা দেখতে পাই দ্যাট এ মাটন চপ। এই যে এখানে সাবজেক্ট হচ্ছে দ্যাট, আর সাবজেক্টটা ভার্বের পরে অবস্থিত, আর আমরা জানি সাবজেক্টটা সাধারণত ভার্বের পূর্বে বসে। যেহেতু এখানে সাবজেক্টটা ভার্বের পরে গিয়েছে তাই এখানে অপশন এ উত্তর হতে পারছে না। সো অপশন এ বাদ। এরপর আমরা চলে আসি অপশন সি তে এন্ড রয়েছে, সো হতে পারে, আর এটা তো আমরা উত্তর দিয়ে রেখেছি। তারপর আমরা এটা কেন উত্তর হয়েছে সেটা একটু যাচাই করি। এন্ড ক্লজ মার্কার রয়েছে, তারপর দ্যাট সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তারপরে এই মাটন চপ এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সো এটা উত্তর হতে পারে এবং এটাই কারেক্ট। বাকিটা কেন উত্তর হবে না? অপশন ডি দ্যাট ওয়াজ এ মাটন চপ। ওকে ফাইন। এই যে দ্যাট ওয়াজ এ মাটন চপ, আমরা কি দ্যাটটাকে ক্লজ মার্কার ধরতে পারি কিনা? দ্যাটটাকে যদি আমরা ক্লজ মার্কার ধরি তখন এটা আসলে রিলেটিভ প্রোনাউন হবে। এখন রিলেটিভ প্রোনাউনের জন্য আমাদের হচ্ছে অ্যান্টিসিডেন্টটা কারেক্ট হওয়া জরুরি। আমরা এখানে কোনো অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি না। দ্যাট ওয়াজ এ মাটন চপ, সেটা ছিল একটা মাটন চপ, এবং সেটা মিন্স ওই যে তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে অন দা মেনু। তো এখানে এটাও আসলে কারেক্ট উত্তর হচ্ছে না। এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাই হাউ মেনি টাইমস ড্যাশ ইউ হ্যাভ বিন অ্যাব্রড। এখানে এই প্রশ্নের উৎস সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? এই প্রশ্নটা মূলত রাইট ফর্ম ভার্ব থেকে এসেছে। রাইট ফর্ম ভার্বের এই কোয়েশ্চেনটা মোটামুটি ইজি একটা কোয়েশ্চেন, এটা অতীতেও কোনো না কোনো পরীক্ষায় এসেছে। সো এটা আমরা সলভ করার চেষ্টা করি। আমরা দেখতে পাই হাউ মেনি টাইমস ড্যাশ ইউ হ্যাভ বিন অ্যাব্রড, এখানে সাবজেক্টের জায়গায় ইউ রয়েছে, আর সাবজেক্ট যখন ইউ হবে তখন আমরা অক্সিলারি ভার্ব কি হ্যাভ, ডিড, হ্যাড, ওয়্যার কোনটা বসাবো? ইউর সাথে হ্যাভ বসতে পারে, সো এটা কারেক্ট। তারপরে ইউর সাথে ডিডও বসতে পারে, কোনো প্রবলেম নাই। ইউর সাথে হ্যাডও বসতে পারে, ইউর সাথে ওয়্যারও বসতে পারে। দ্যাট মিন্স হচ্ছে আমরা সাবজেক্টের দিকে তাকিয়ে উত্তর বের করতে পারছি না। এরপর আমরা দেখতে পাই সাবজেক্টের পরে বিন রয়েছে। এই যে এখানে বিনটা মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা ভার্বের 3 নাম্বার রূপ। ভার্বের 3 নাম্বার রূপটা হয় ফার্স্ট পারফেক্টে হবে, না হয় প্রেজেন্ট পারফেক্ট হবে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট হয়েছে নাকি ফার্স্ট পারফেক্ট হয়েছে। সো এখানে আমরা একটু দেখি অপশন ডি কে আমরা উত্তর নিতে পারছি না, কারণ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে V3 হলে একমাত্র সেটা প্যাসিভের ক্ষেত্রে হবে, অথচ এটা অ্যাক্টিভ হবে, এই জন্য অপশন বি বাদ। অপশন বি আর সি উত্তর হবে কিনা? অপশন বি উত্তর হতে পারে না, কারণ ডিড এর পরে কখনোই ভার্বের 2, 3 এবং 4 বসতে পারে না। মনে রাখতে হবে ডিড এর পরে সর্বদাই ভার্বের 1 নাম্বার রূপ বসে। সো এখানে অপশন বি উত্তর হচ্ছে না, তাহলে উত্তর হবে হয় অপশন এ না হয় অপশন সি।
এখন অপশন এ হবে নাকি অপশন সি হবে? অপশন এ এটাতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, অপশন সি তে ফার্স্ট পারফেক্ট রয়েছে। আমরা কোনটা উত্তর করব? এখন দেখো এখানে হাউ মেনি টাইমস ড্যাশ ইউ হ্যাভ বিন অ্যাব্রড, তুমি কতবার বিদেশ গিয়েছো, এই কথাটা নরমালি আমরা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বলে থাকি। আর আমরা যদি ফার্স্টে বলতাম তাহলে তুমি কতবার বিদেশ গিয়েছিলে। এখন এই ফার্স্ট পারফেক্টের ইউজ মূলত একটা ভিন্ন কেসে হয়, এই সকল ক্ষেত্রে নরমালি প্রেজেন্ট পারফেক্টই ব্যবহার করা হয়, এই জন্য এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, এই প্রশ্নটা কোথা থেকে এসেছে, এই প্রশ্নের উৎস সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এটাও মূলত ভার্ব থেকে এসেছে, রাইট ফর্ম ভার্বের কোশ্চেন এটা। এখন এই রাইট ফর্ম ভার্বের এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব? আমরা প্রথমে যে কাজটা করব, কোনটা ভার্ব নয়, অপশনের মধ্যে যদি এমন কোনো অপশন থাকে যেটা ভার্ব নয় সেটাকে আমরা উত্তর বাদ দিয়ে দিব। দেখি আমরা এখানে কোনটা ভার্ব নয়। অপশন এ তে আমরা দেখতে পাই ডিফারেন্ট, এটা ভার্ব নয়, সো এখানে অপশন এ বাদ। অপশন সি তে আমরা দেখতে পাই ডিফারেন্স, এটাও ভার্ব নয়, অপশন সি বাদ। অপশন বি আর ডি বাদ রয়েছে। এখন এই ডিফার আর ডিফার, এখানে আমাদেরকে বি আর ডি এর মধ্যে মূলত কোন শব্দের অর্থ কারেক্ট এবং কোনটা ইংরেজিতে ব্যবহৃত সেটা বের করতে হবে। এখানে আসলে কারেক্ট উত্তর হবে অপশন বি। আর ডিফারের অর্থ হচ্ছে ডিফার ফ্রম, ভিন্ন হওয়া। সো হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, এটা রাইট ফর্ম ভার্বের কোশ্চেন ঠিক আছে, কিন্তু এই উদাহরণটা মূলত আমাদের টেক্সট বুক থেকেই নেওয়া হয়েছে। এই জন্য বাচ্চারা, তোমরা যারা সামনে ভার্সিটি প্রস্তুতি নিবা অবশ্যই তোমরা টেক্সট বুকের প্রতি গুরুত্ব দিবে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস, এইখানে আমরা দেখতে পাই অপশন এ বি সি ডি তে যথাক্রমে প্রেপোজিশন দেয়া আছে। এটা হচ্ছে প্রেপোজিশন থেকে নেওয়া একটা কোশ্চেন। এখন এটা প্রেপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট থেকে না, এটা মূলত প্রেপোজিশনের মৌলিক ব্যবহার থেকে নেওয়া একটা কোশ্চেন। এই কোশ্চেনটা প্রেপোজিশন থেকে এসেছে ঠিক আছে, কিন্তু এই উদাহরণটা নেওয়া হয়েছে টেক্সট বুক থেকে। সো আবারও বলে রাখি, টেক্সট বুক অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এখানে আমরা দেখতে পাই অপশন এ তে অ্যামং রয়েছে, অপশন বি তে নিয়ার, অপশন সি তে টুয়ার্ড, অপশন ডি তে বিটুইন। এখন আমরা কোনটা উত্তর করব? আমরা দেখতে পাচ্ছি অপশন এ কারেক্ট উত্তর ঠিক আছে, বাকিগুলো কেন হয়নি এবং কেনই আমরা অপশন এ কে সিলেক্ট করেছি সেটা আমরা একটু যাচাই করে দেখি। অপশন বি তে আমরা দেখতে পাই নিয়ার আছে, নিয়ার মানে হচ্ছে নিকটবর্তী। এখন শি ওয়াজ সিলেক্টেড ফ্রম নিয়ার 400 কম্পিটিটরস, এটা অনেকের মনে হতে পারে এটা অর্থ হয়ে গেছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই ফ্রম রয়েছে, হ্যাঁ, ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস, 4000 কম্পিটিটর নিকট থেকে। সো এখানে আসলে নিকট থেকে অর্থটা কোনো মানে ভালো কিছু মিন করে না, এই জন্য আসলে আমরা অপশন বি তে উত্তর দিতে পারছি না। অপশন সি তে আমরা দেখতে পাই টুয়ার্ড, এই টুয়ার্ড তখনই বসে যখন মূলত গতিশীল কোনো কিছু বোঝায়। এইখানে আমরা কখনোই গতিশীল কোনো কিছু মিন করতে পারি না, তাই এখানে অপশন সি উত্তর দিতে পারছি না। এখন অপশন এ নাকি ডি? অপশন এ অর্থ মধ্যে, অপশন বি ডি অর্থ মধ্যে। এখন এখানে অপশন এ নাকি অপশন ডি? অপশন এ এবং অপশন ডি দুইটার অর্থ যথাক্রমে মধ্যে, কোনটা আমরা উত্তর করব? আমরা জানি অ্যামাং শব্দটা ব্যবহৃত হয় তখন যখন দুইয়ের বেশির মধ্যে তুলনা করা হয়, আর বিটুইন শব্দটা তখনই ব্যবহার হয় যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয়। এখন যেহেতু এখানে শূন্যস্থানের পরে 400 কম্পিটিটরস আছে, দুইয়ের বেশি আছে, সেহেতু উত্তর নিতে হবে অ্যামাং। দেখো এইখানে যদি তোমরা লজিক নাও বুঝো, কিন্তু যদি তোমাদের টেক্সট বুক ভালো করে পড়া থাকে তাহলে তুমি এটা খুব ইজিলি উত্তর করতে পারতে। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স, এটা এখানে আমরা দেখতে পাই প্রেপোজিশন থেকে নেওয়া একটা কোশ্চেন, অর্থাৎ এইখানে যে প্রেপোজিশনগুলো রয়েছে এটা কোনটা উত্তর হবে? তো এটা মূলত অতীতেরই কোন একটা কোশ্চেনের প্যাটার্ন রিপিট। সো এখানে আমরা কোনটা উত্তর করব? ডিউরিং অর্থ হচ্ছে সময়ে, ফর অর্থ হচ্ছে জন্য, টু অর্থ হচ্ছে দিকে বা প্রতি, সিন্স অর্থ হতে থেকেছে, কোনটা উত্তর করব? তো ডিউরিং মানে সময়ে। এখন দেখো এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, এই প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় ওখানে সিন্স হবে, না হয় হচ্ছে ফর হবে। বাকি অপশন দুইটাকে আমরা খুব ইজিলি বাদ দিতে পারছি, তাহলে এখানে ফর না হয় সিন্স, যদিও আমাদের উত্তর দেওয়া আছে কিন্তু আমরা বিষয়টা যাচাই করব। ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে? ফর বসে হচ্ছে যেখানে পরিপূর্ণ একটা সময় ধরে কাজ চলবে সেখানে হচ্ছে ফর। দ্যাট মিন্স হচ্ছে ধরো এখানে আমরা দেখতে পাই ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে কাজ চলছে, পুরো 5 বছর, দ্যাট মিন্স হচ্ছে 5 বছরের শুরু আছে, মাঝও আছে, শেষও আছে। যেহেতু পুরো সময় ধরে বোঝায় তাহলে এখানে ফর কারেক্ট উত্তর। আর সিন্স কোথায় বসে? সিন্স মূলত বসে হচ্ছে কোনো একটা সময় শুরু থেকে বোঝাতে, অর্থাৎ শুরুর সময়টা বোঝাতে গিয়ে মূলত সিন্স ব্যবহৃত হয়। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন বি, ফর। 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, নিচের কোনটা
অ্যাডভার্ব হিসেবে কারেক্ট। এখন এই উত্তরটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেক জায়গায় তোমরা দেখবা অপশন এ উত্তর দিয়েছে, আবার অনেক জায়গায় তোমরা দেখবা অপশন ডি উত্তর দিয়েছে। এখন তোমরা কারেক্ট কোনটা বলবা? দেখো এটা নিয়ে আমরা একটু একদম অক্সফোর্ড ডিকশনারি থেকে একটু আলাপ করবো। তো এখানে আমরা দেখতে পাই প্রেটিলি, এই যে প্রেটিলি এলওয়াই আছে, এই হিসেবে তুমি এটাকে কারেক্ট উত্তর ধরতে পারো। আর প্রেটি এটা অ্যাডভার্ব নয়। তারপর হচ্ছে প্রেটিফাই, এই দুইটা আমরা বিসি খুব ইজিলি বাদ দিতে পারবো। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে এ নাকি ডি। দেখো এ আর ডি দুইটাই কারেক্ট উত্তর, কিন্তু আমরা উত্তর নিব হচ্ছে অপশন এ। কারণটা কি? কারণ হচ্ছে এই যে প্রেটিয়ার, এটা ইনফরমালি কখনো কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা অক্সফোর্ড ডিকশনারিতে এমনটাই লেখা আছে। কিন্তু যেহেতু এটা ইনফরমাল মানে সব সময় না, সেহেতু এটাকে আমরা ফর্মালি যেটা উত্তর হতে পারে সেটাই নিব। কারেক্ট উত্তর হচ্ছে প্রেটিলি। 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনসাইন। এইটা মূলত মুখস্থ বিদ্যার একটা কোশ্চেন। যারা সিনোনিম অ্যান্টোনিমে ভালো পারো তারা এটা উত্তর খুব ইজিলি পারবে, আর এটা খুব বেশি একটা কঠিন কোশ্চেন নয়। তো সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেনের উত্তর পারতে হলে তোমাকে অবশ্যই হয় প্রতিটা শব্দের অর্থ জানা থাকতে হবে, আর না হয় একদম তুমি যেই শব্দের অর্থটা শিখে এসছো সেটাই পরীক্ষায় এসছে এমনটা হতে হবে। তো এখানে আমরা দেখতে পাই অ্যানসাইন অর্থ হচ্ছে প্রাচীন। এর অ্যান্টোনিম কোনটা? আমরা একে একে সবগুলোর অর্থ একটু জানার চেষ্টা করি। এই আর্কাইক, হিস্ট্রিক, অ্যান্টিকুয়েটেড, এই তিনটা মূলত এটা সিনোনিমাস। সো এটা আসলে উত্তর হবে না, উত্তর হবে হচ্ছে অপশন এ কন্টেম্পোরারি, মানে হচ্ছে সমসাময়িক। ঠিক আছে। 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই হোয়াট ইজ এ সিনোনিম অফ অ্যানিমোসিটি। এই প্রশ্নটা এসে মূলত সিনোনিম থেকে। মুখস্থবিদ্যা মনে রাখতে হবে, একটা সময় এমন ছিল প্রচুর পরিমাণ মুখস্থবিদ্যা বাইরে বই থেকে করা লাগতো, কিন্তু এখন সময় পাল্টেছে। এখন পরীক্ষকরা তোমার টেক্সট বুক ভিত্তিক সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো থেকে প্রশ্ন করে থাকে। তাই খুব ভালো করে আমাদেরকে টেক্সট বুকটা পড়তে হবে। এখানে আমরা দেখতে পাই এই যে অ্যানিমোসিটি মানে হচ্ছে শত্রুতা। এই শত্রুতা এর সিনোনিম কোনটি? আমরা এই যে দেখি হারমোনি মানে ভালো কিছু, এটা তুমি বুঝো। তুমি যদি শব্দের মূল অর্থ নাও পারো তাও কোনো সমস্যা নেই। এরপর আমরা দেখতে পাই বিতে এনমিটি, এই এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এটা তো ডিরেক্টলি উত্তর হবে। সিতে সিরিনিটি, এটা শান্ত অবস্থা। ডিতে অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি। এর পরের প্রশ্ন আমরা দেখতে পাই চুজ দ্য কারেক্ট অপশন। অর্থাৎ এই প্রশ্নের উৎস হলো 4টা বাক্য দেয়া আছে, ওই বাক্যের কোন জায়গাগুলোতে ভুল আছে সেটা তোমাকে বের করতে হবে। এটাও মূলত ভার্ব রিলেটেড একটি কোশ্চেন। যেমনটা আমরা দেখতে পাই হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখানে এ বি সি ডি তে মোটামুটি সবগুলা জায়গায় কারেক্ট আছে, অল্প একটু জায়গা অর্থাৎ ভার্বের জায়গাটা শুধু ব্যবধান রয়েছে। এখন আমরা কোনটা কিভাবে বাদ দিব? আমরা কোন অপশনগুলো ডাইরেক্টলি উত্তর হবে না সেটা একটু বাদ দেওয়ার চেষ্টা করি। এই যে বি তে আমরা দেখি হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, বি ডিরেক্টলি বাদ। রিজন হলো কোয়েশ্চেন হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু আমরা দেখতে পাই বি তে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য অপশন বি বাদ। তারপর আমরা অপশন সি কে দেখি কেন হচ্ছে না। হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফটাইম, এখানে আমরা দেখতে পাই অপশন সি তে ওয়াজ রয়েছে, আর ওয়াজ এর পরে হয় ভার্বের সাথে আইএনজি বসবে, আর না হয় ভার্বের 3 নাম্বার বসবে, কিন্তু ভার্বের 1 নাম্বার কখনোই বসবে না, এই জন্য অপশন সি বাদ। অপশন ডি তে আমরা দেখতে পাই হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এখানে আমরা দেখব ডাজ ঠিক আছে, এফেক্ট। তাহলে অপশন এ আর ডি তে মূলত পার্থক্য হচ্ছে এফেক্ট নাকি ইফেক্ট। এখন আমাদেরকে দেখতে হবে এখানে কোনটা ভার্ব হিসেবে ব্যবহৃত। এখানে দুইটাই ভার্ব হয় না, এখানে এফেক্ট হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত আর ইফেক্টটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। যেহেতু আমাদের অপশন ডি তে ভার্ব নাই, এই জন্য অপশন ডি বাদ। কারেক্ট উত্তর হচ্ছে অপশন এ। 10 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড। এটা মূলত মুখস্থভিত্তিক একটা কোশ্চেন, যারা মূলত স্পেলিং পারবে তারাই পারবে। এটা খুব ইজিলি একটা কোশ্চেন, সবগুলা ওয়ার্ডই টেক্সট বুক থেকে নেওয়া, টেক্সট বুকের বাইরে কোনো ওয়ার্ড নাই। আর এই যে রিসিভ বানানটাতে ভুল আছে, সেটা কিভাবে তুমি একটু ট্রাই করলেই পারতে, খুব বেশি একটা জটিল না। সো এখানে কারেক্ট উত্তর অপশন বি। এরপরের প্রশ্ন আমরা দেখতে পাই which of the following sentences has an interjection in it। এই কোশ্চেনটা তোমার জন্য একটি ট্রিকি কোশ্চেন ছিল, অর্থাৎ কোন বাক্যে ইন্টারজেকশন রয়েছে। তুমি ডিরেক্টলি যদি উত্তর নাও পারতে, কিন্তু তুমি একটু ঘুরিয়ে চিন্তা করলে উত্তর পেয়ে যেতে। ধরো আমরা দেখি এখানে he studied hard yet he could not pass the test, এখানে আমরা কোনো কনজাংশন দেখতে পাই না, সরি এখানে আমরা কোনো ইন্টারজেকশনের ব্যবহার দেখতে পাই না, এই জন্য অপশন বি বাদ। অপশন সি তে আমরা দেখতে পাই দিস ইজ নট হোয়াট আই মিন্ট, এখানে এক্স্যাক্টলি কোনো ইন্টারজেকশন নাই, এই জন্য এটাও বাদ। ডি তে আমরা দেখব ডু ইউ নো ওয়্যার দ্য প্লেফুল
পেঙ্গুইনস লিভ, এখানেও আসলে মূলত নাই, তাহলে অপশন এ। কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমরা জানি ইন্টারজেকশনের ক্ষেত্রে আসলে সাইন থাকতে হয়, রাইট? কিন্তু এখানে সাইন নেই। কিন্তু দেখো সাইন থাকাটা জরুরি না, এখানে আমরা দেখি ওয়েল ইটস টাইম টু সে গুড বাই। ওয়েল বেশ, দেখো আমরা জানি ইন্টারজেকশনে কি করে, আশ্চর্য প্রকাশ করে, বিস্ময় প্রকাস করে, এই টাইপের অর্থ যখন প্রকাশ করবে তখন আসলে সাইনটা খুব বেশি ভ্যারি করে না, এই জন্য এখানে উত্তর হবে অপশন এ। 12 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটাতে মূলত কি করেছে, চারটা বাক্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। তো এখানে কাউন্টেবল আনকাউন্টেবল যে প্রবলেম আছে সেটা থেকে মূলত এই কোশ্চেনটা করেছে। এখানে আমরা দেখতে পাই আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। এখানে আমরা এই যে 2 পেয়ার, এই 2 এর পরে 2 3 4 এগুলোর পরে যখন পেয়ার শব্দটা বসবে তখন তার সাথে এস অথবা এস যুক্ত হবে। সো এখানে আসলে পেয়ার হবে না, উত্তর হইতো পেয়ারস। সো এই জন্য অপশন এ বাদ। অপশন বি তে আমরা দেখতে পাই ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস। এই যে অ্যাডভাইস শব্দটা সাধারণত উপদেশ অর্থে আনকাউন্টেবল নাউন, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হয় না, এই জন্য এখানে অপশন বি বাদ। অপশন সি তে আমরা দেখতে পাই আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। আই রিড পোয়েট্রি, এখানে অনেকে সি কে উত্তর করেছে, অনেকে ডি কে উত্তর করেছে, আমরা আসলে ডি কে নিলাম। আমরা কেন সি কে নেইনি সেটা একটু ব্যাখ্যা দিই। আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, এই যে এখানে আই রিড আমি পড়ি, আমি কাব্য পড়ি না, এক্স্যাক্টলি আমি কবিতা পড়ি। খেয়াল করবো, আমি আসলে কাব্য পড়ি, আমি পড়ি কবিতা। এই কবিতাগুলা নিয়েই মূলত কাব্যটা তৈরি হয়। যেহেতু এখানে অর্থের প্রবলেম আছে, এই জন্যই মূলত আমরা অপশন সি কে উত্তর নিতে পারছি না, আমরা অপশন ডি কে উত্তর নিচ্ছি। কিন্তু অপশন ডি তে একটা প্রবলেম আছে। এই যে এখানে আমরা দেখি হ্যামলেট ইজ ওয়ান অফ, এই ওয়ান অফ এর পরে আমরা জানি সাধারণত দা বসে, কিন্তু এখানে দা নাই। পরীক্ষার হলে মূলত আমরা এটা নিয়ে কনফিউশন হয়ে যেত। তো আমরা এটা আসলে কিভাবে বুঝবো, দেখো হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ারস মোস্ট ফেমাস ওয়ার্কস। এই যে হ্যামলেটের ওয়ান অফ এর পরে এখানে নাউন রয়েছে, প্রপার নাউন। আর প্রপার নাউনের শুরুতে নরমালি আমরা জানি আর্টিকেল বসে না, দুইটা বা তিনটা ব্যতিক্রম জায়গা আছে সেখানে আর্টিকেল বসতে পারে, কিন্তু এইটা সেটা নয়। এই জন্য আসলে মূলত এখানে অপশন ডি কারেক্ট উত্তর। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট উত্তর, এই প্রশ্নটা খুব ট্রিকি একটা কোশ্চেন। আসলে এখানে সাইক্লিং নাকি টু সাইকেল, এটাই এখানকার মূল পয়েন্ট। দেখে আমরা উত্তরটা কিভাবে করতে পারি। সাইক্লিং এখানে কারেক্ট উত্তর দেওয়া আছে, আমরা বাকিগুলো কেন হয়েছে এটা কেন আমরা নিলাম সেটা আমরা যাচাই করার ট্রাই করব। দেখো প্রথমে যেটা আমরা উত্তর বাদ দিতে পারি সেটা বাদ দিয়ে নিই। টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, দেখো এখানে টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এই যে ইজ এর পরে এখানে একটা আর্টিকেল এ লাগতো, এই জন্য অপশন ডি বাদ। এরপর আমরা এ বি সি এর মধ্যে রয়েছি। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এই সাইকেল হবে না, অপশন বি ও বাদ। সাইকেল হবে না, হয় টু সাইকেল হবে না হয় সাইক্লিং হবে। তো এখানে কোনটা উত্তর নিব, এ নাকি সি? দেখো সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ। সাবজেক্ট হিসেবে আই এনজিও বসতে পারে, সাবজেক্ট হিসেবে টু সাইকেলও বসতে পারে, কোনটা উত্তর নেওয়া উচিত? তো এটা মূলত ব্যবহারের ব্যাপারটাই নির্ভর করে। ইংলিশে সাধারণত টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ এই ধরনের কোনো এক্সপ্রেশন নাই, এই জন্য আসলে অপশন সি কে উত্তর নেওয়া যাচ্ছে না, অপশন এ কে উত্তর নিতে হবে, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। এরপরে চলে আসি আমরা 14 নম্বরে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ টেরিবল বিউটি ইজ বর্ন। এই প্রশ্নটা মূলত টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে, এটা লিটারেরি টার্ম থেকে নেওয়া একটা কোশ্চেন। এই প্রশ্নের উত্তর পাঠতে হলে আমাদেরকে সবার আগে জানতে হবে অক্সিমরন কি, আইরনি কি, মেটাফর কি, পার্সনিফিকেশন কি। এই প্রশ্ন অপশনগুলো জানলেই মূলত আমরা এটার উত্তর করতে পারবো। তো অক্সিমরন, আইরনি, মেটাফর, পার্সনিফিকেশন। দেখো এখানে উত্তর আমরা এ নিয়েছি, কারণটা কি সেটা ডাইরেক্টলি বলে দেই আর সময় ক্ষেপণ না করি। এই টেরিবল বিউটি, টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর কিছু, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। এখন এখানে দেখো দুইটা বিপরীত ধর্মী শব্দ এখানে বসানো হয়েছে। টেরিবল মানে ধরো ভয়ঙ্কর কিছু, একটা আতঙ্কের কিছু, আর বিউটি মানে সৌন্দর্য। দুইটা কখনোই এক রকম হতে পারে না, দুইটা ভিন্ন ধর্মী। যেহেতু দুইটা ভিন্ন ধর্মী ওয়ার্ডকে একসাথে বসানো হয়েছে তাই সেটা হচ্ছে অক্সিমরন। আর অক্সিমরন বলা হয় দুইটা ভিন্ন ধর্মী ওয়ার্ড যখন একসাথে বসে তখন সেটা মূলত অক্সিমরন। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ। আর বাকিগুলো আইরনি, মেটাফর, পার্সনিফিকেশন এগুলো হচ্ছে না। মেটাফর তো তোমরা জানোই তুলনা, পার্সনিফিকেশন হচ্ছে কোন ব্যক্তির গুণকে বস্তুর মধ্যে দেওয়া, আর আইরনি মানে হচ্ছে ধরো যেটা আসলে তুমি ডিরেক্টলি না বুঝে ঘুরিয়ে বোঝাবা এই টাইপের কিছু। সো এখানে আসলে উত্তর হবে অপশন এ। তো চলো আমরা শেষ প্রশ্ন সলভ করি। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। ইন মাই ওপিনিয়ন রোমিও এন্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। এটা কোন ধরনের বাক্য? ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ, ডিক্লারেটিভ, এক্সক্লেমেটরি। এটা কোন ধরনের বাক্য? এটা যদি আমরা ডাইরেক্ট উত্তর করতে চাই তাহলে আমাদেরকে আসলে অ্যাসার্টিভ এর ভিন্ন আরেকটা নাম আছে ডিক্লারেটিভ, এটা জানা থাকতে হবে। যদি আমরা ডাইরেক্টলি এই নামটা নাও জানি তাও আমরা এটার উত্তর করতে পারবো। কিভাবে উত্তর করবো আমরা?
দেখো, ইম্পারেটিভ হতে হলে অবশ্যই শর্ত হচ্ছে তার পূর্বে অর্থাৎ বাক্যটা হয় ডিরেক্টলি ভার্ব দিয়ে শুরু হবে, অন্যথায় লেট দিয়ে শুরু হবে। যেহেতু এখানে বাক্যটা ডিরেক্ট কোনো ভার্ব দিয়ে শুরু হয় না অথবা লেট ভার্ব দিয়েও শুরু হয় না, এই জন্য অপশন এ ইম্পারেটিভ উত্তর হবে না। এখানে আমাদের অপশন সি টা আগে চলে আসে, কোনো সমস্যা নাই। অপশন সি তে আমরা দেখি ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভের মূল পয়েন্ট হচ্ছে বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে আর শেষে প্রশ্নবোধক থাকবে। যেহেতু উপরে উল্লেখিত বাক্যে এই টাইপের কোনো অবস্থান নাই, তাই এখানে অপশন সি ইন্ট্রোগেটিভ উত্তর হতে পারছে না। অপশন বি তে আমরা দেখতে পাই ডিক্লারেটিভ। যেহেতু আমরা এই নামটা জানি না, সেহেতু আমরা আপাতত এটাকে সাইডে রাখি। ডি তে চলে যায় এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স হতে হলে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। সো এখানে অপশন ডি উত্তর হবে না, উত্তর হবে ডিক্লারেটিভ। এটি মূলত একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বন্ধুরা, তোমাদের সামনে প্রশ্নকে যথাযথভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে প্রশ্নটি জানাবে, আমি ইনশাল্লাহ উত্তর করার চেষ্টা করব। আরেকটি কথা, ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার পর এই বিষয়টা মোটামুটি দিনের আলোর মতো স্পষ্ট যে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোয়েশ্চেন টেক্সট বুকে ফলো করছে। তাই তোমরা যারা ভবিষ্যতে বি ইউনিটের প্রস্তুতি নেবে অবশ্যই তোমরা টেক্সট বুককে প্রাধান্য দিবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।